শুভ সকাল ছাত্ররা, স্বাগত অনলাইন ক্লাসে এবং আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম এবং থিওরি অংশটা আমরা ডিসকাস করছি। থিওরি একটু বেশি সময় লাগছে কারণ একটু বড় চ্যাপ্টারে পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটাতে অনেকগুলো কন্টেন্ট রয়েছে এবং তোমাদের যে সৃজনশীল অংশে ভালো করতে হলে আলটিমেটলি থিওরি অংশটা বুঝেই কিন্তু সৃজনশীল অংশে প্রিপারেশন নিতে হবে। সো থিওরি অংশটা অ্যাভয়েড না করে সেটা বুঝে যদি সেই হিসেবে একসঙ্গে থিওরি প্লাস সৃজনশীল সে একসাথে প্রিপারেশন নাও, সো সেটা তোমাদের জন্য আউটকামটা ভালো আসবে, সৃজনশীল প্রশ্নে ভালো অ্যান্সার করতে পারবে, পাশাপাশি তোমার এমসিকিউ প্রিপারেশনও হয়ে যাবে এবং থিওরিটা বুঝলে পরবর্তীতে অর্থাৎ হায়ার এডুকেশনে যখন যাবে সেক্ষেত্রেও সেটা তোমার জন্য একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। সো থিওরি অংশটা ভালো করে বুঝে, ইকুয়েশনগুলো ভালো করে বুঝে তারপরে ম্যাথ অংশের প্র্যাকটিস যদি তোমরা করো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা ভালো হয়। আমরা গত ক্লাস পর্যন্ত সান্দ্রতা সম্পর্কিত বিভিন্ন বিষয় জেনেছি। আজকে সান্দ্রতা সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র, স্টোকসের সূত্র, সেটি নিয়ে প্রথমে ডিসকাস করব। সান্দ্রতা সম্পর্কিত স্টোকসের সূত্র বলা হয়, যেখানে সান্দ্র বল সম্পর্কে আমরা আগেই ধারণা পেয়েছি, বাট কোনো বস্তু যদি প্রান্তিক বেগ নিয়ে কোনো একটা তরলের মধ্য দিয়ে পড়তে থাকে, তরল বা প্রবাহী পদার্থের মধ্য দিয়ে পড়তে থাকে, সেক্ষেত্রে স্টোকসের সূত্রের রূপটা কীরকম হয় সেটা আমরা দেখব। আমরা প্রান্তিক বেগের আইডিয়াটা আগের ক্লাসে, তারও আগের ক্লাসে জেনেছিলাম। প্রান্তিক বেগ যে কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে, এখানে তরল ধরলাম প্রবাহী পদার্থ হিসেবে, তো তার মধ্যে দিয়ে যদি একটা নিরেট গোলককে ছেড়ে দিই যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর পরিমাণ, স্মল আর ব্যাসার্ধের একটা নিরেট গোলককে ছেড়ে দিলে শুরুতে অভিকর্ষজ বলের কারণে বস্তুটি নিচের দিকে পড়তে থাকে এবং এর বেগ বৃদ্ধি পায় এবং ত্বরণ হয়, কিন্তু পরবর্তীতে যত সে নিচের দিকে যায় তরলের বা প্রবাহীর যে ঊর্ধ্বগামী বাধা, ঊর্ধ্বমুখী বল যেটাকে আমরা প্লবতা বলি, সেই প্লবতাজনিত বাধা যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করেছিলাম, এবং সান্দ্রতাজনিত বাধা দুটি উপরের ডিরেকশনে কাজ করে যেটাকে এফ দিয়ে ডিনোট করেছিলাম। তো এই দুটি বাধার কারণে আলটিমেটলি যে বস্তুটি ছেড়ে দিলাম আমি প্রবাহী পদার্থের মধ্যে, আর ব্যাসার্ধের বস্তুটি, তার উপর নিট ত্বরণ শূন্য হয়ে যায়। আর নিট ত্বরণ শূন্য হয়ে যাওয়া মানে সেখানে বেগের আর কোনো পরিবর্তন হয় না। ত্বরণ শূন্য হওয়া মানে বেগের পরিবর্তন জিরো, অর্থাৎ বেগ আর পরিবর্তন হয় না, বরং একটা ধ্রুব বেগ নিয়ে পড়তে থাকে বস্তুটি। সেই ধ্রুব বেগটাকে আমরা বলেছিলাম প্রান্তিক বেগ। তো এরকম একটা প্রান্তিক বেগ, সেই ক্ষেত্রে প্রান্তিক বেগকে ধরছি ভি, প্রান্তিক বেগ ভি নিয়ে ধরলাম একটা আর ব্যাসার্ধের বস্তুটির ব্যাসার্ধ ধরলাম আর, যে বস্তুটি আমরা প্রবাহী বা তরলের মধ্যে ছেড়ে দিচ্ছি তার ব্যাসার্ধ আর ধরলাম, প্রান্তিক বেগ ভি ধরলাম। আমরা সান্দ্রতা গুণাঙ্ক সে সম্পর্কে জেনেছি। সান্দ্রতা গুণাঙ্কের আইডিয়াটা আমাদের কাছে আশা করি ক্লিয়ার এখন। সেটাকে ইটা ধরেছিলাম সান্দ্রতা গুণাঙ্ক। যদি এরকম হয় যে আর ব্যাসার্ধের ক্ষুদ্রাকার একটি গোলক ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট কোনো একটা প্রবাহী পদার্থ, সেটা হতে পারে তরল, হতে পারে গ্যাস, প্রবাহী পদার্থের মধ্য দিয়ে ছেড়ে দিলাম এবং সে একটা প্রান্তিক বেগ নিয়ে পড়ছে, ভি প্রান্তিক বেগ নিয়ে পড়ছে, সেক্ষেত্রে সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে। সেই বলটাকে আমরা এখানে সেই এফই ধরছি, অর্থাৎ এফকে সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল, সান্দ্রতাজনিত এই বলটা ঊর্ধ্বমুখী বল, সেটাকে এফ যদি কনসিডার করি তাহলে বিজ্ঞানী স্টোকসের অভিমত অনুসারে এফ সমানুপাতিক ইটা আর ভি, অর্থাৎ এই সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বলটা সেটা ইটা সান্দ্রতা গুণাঙ্ক ইটা এর সমানুপাতিক হবে, গোলকের ব্যাসার্ধ আর এর সমানুপাতিক হবে, প্রান্তিক বেগ ভি এর সমানুপাতিক হবে। তো এই স্টোকসের
সূত্রের একেবারে প্রাথমিক ধারণা হচ্ছে এটা। এখন বিজ্ঞানী স্টোকস গতিবিজ্ঞানের সাহায্যে প্রমাণ করেন যে এখানে আমরা যদি প্রপোর্শনেট সাইনটা উঠিয়ে দিই, একটা ধ্রুবক ব্যবহার করতে পারি, এফ সমান কে ইটা আর ভি। এবং বিজ্ঞানী স্টোকস তিনি নিজেই গতিবিজ্ঞানের সাহায্যে প্রমাণ করেন যে এই কনস্ট্যান্ট কে সমান হচ্ছে 6 পাই, এই মানটা তিনি ডিটেক্ট করেন। সুতরাং আলটিমেটলি স্টোকসের সূত্রের যে রূপ আমরা পাই সেটা হচ্ছে 6 পাই ইটা আর ভি, যেখানে পাই তো পাই একটা ধ্রুবক মান, ইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, আর হচ্ছে যেই ব্যাসার্ধের গোলকটা আমি ছেড়ে দিচ্ছি তরলের মধ্যে বা প্রবাহীর মধ্যে, আর ভি হচ্ছে স্মল ভি হচ্ছে তার প্রান্তিক বেগ। এই সমীকরণটাকে বলা হয় পতনশীল বস্তুর ক্ষেত্রে স্টোকসের সূত্র, বা প্রান্তিক বেগের ক্ষেত্রে স্টোকসের সূত্রানুসারে বল, সান্দ্রতাজনিত বল আমরা যদি ডিটেক্ট করতে চাই, এটাকে বলা হচ্ছে স্টোকসের সূত্র। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, কাজে এই সূত্রটা আশা করি তোমরা মনে রাখবে, বোঝার চেষ্টা করবে। স্টোকসের সূত্র যদি আমরা বুঝতে পারি, তাহলে স্টোকসের প্রান্তিক বেগের সমীকরণ, আমরা তো প্রান্তিক বেগ ভি এর আইডিয়া এর আগেই পেয়েছি। প্রান্তিক বেগ ভি বলতে কি বোঝায়? এখন এই প্রান্তিক বেগ ভি এর সমীকরণ যদি আমরা বের করতে চাই, তাহলে সেই স্টোকসের সূত্র ব্যবহার করেই আমরা প্রান্তিক বেগ ভি এর সমীকরণটা ডিটেক্ট করব। সেটা কিভাবে করতে পারি? এই স্টোকসের সূত্র ব্যবহার করে প্রান্তিক যে বেগ তার সমীকরণ আমরা নির্ণয় করতে চাচ্ছি, সেটা কিভাবে করতে পারি? সেক্ষেত্রে ধরলাম যে যেই একটু আগে যে বলেছি, একটা গোলককে আর ব্যাসার্ধের গোলককে আমি যদি কোনো একটা তরলে ছেড়ে দিই, সেক্ষেত্রে ধরলাম যে গোলকটির উপাদানের ঘনত্ব হচ্ছে সিগমা, উপাদানের ঘনত্ব ধরছি রো, আর গোলকটি যেই তরলে ছেড়ে দিলাম, তরল বলতে পারি, অন্য কোনো প্রবাহী পদার্থও বলতে পারি, তো সেই তরল, বা এখানে ধরলাম একটা তরল, তরলের মধ্যেই ছাড়ছি, সেই তরল সেটা যে কোনো একটা মাধ্যম হতে পারে, তরল মাধ্যমের ঘনত্ব হচ্ছে সিগমা, কারণ গোলক সেটি একটি সলিড বস্তু, আর প্রবাহী সেটি তো প্রবাহী পদার্থ, তরল বা গ্যাস সেটি একটি আলাদা ধরনের পদার্থ, তো দুইটার ঘনত্ব আলাদা। গোলকের ক্ষেত্রে উপাদানের ঘনত্ব ধরেছি রো, আর তরল যার মধ্যে গোলকটিকে ছেড়ে দিচ্ছি তার উপাদানের ঘনত্ব অর্থাৎ মাধ্যমের ঘনত্ব আমরা এখানে ধরলাম সিগমা। তাহলে এখন প্রথমত বস্তুটির উপর আমরা বলেছি যে একটু আগে, বস্তুটি যখন নিচে পড়তে থাকবে, অভিকর্ষজ বল সে যেটা অনুভব করবে সেটা হচ্ছে আলটিমেটলি তার ওজন। অভিকর্ষজ বল সে ফিল করছে, সেটাকে ধরলাম আমরা এখানে এফ জি ধরি, যেহেতু স্মল জি ধরছি, যেহেতু অভিকর্ষজ ত্বরণের কারণে এই বলটা সে অনুভব করছে, সেটা আলটিমেটলি কিন্তু বস্তুর ওজনই, সেটা নিচের দিকে ক্রিয়াশীল বল। তো সেটা আমরা লিখতে পারি, ওজন সমান লিখতে পারি এম জি, বস্তুর ওজন এম। আবার আমরা জানি কোনো বস্তুর ভর সমান, ভরের সাথে আয়তন এবং ঘনত্বের একটা সম্পর্ক রয়েছে। কোনো বস্তুর ক্ষেত্রে ঘনত্বের যে ইকুয়েশন, এক্ষেত্রে রো যেহেতু আমরা উপাদানের ঘনত্ব বলছি, এমনি কোনো বস্তুর ঘনত্ব হিসেব করতে আমরা ঘনত্ব সমান কি জানি? ভর বাই আয়তন। তো সেই হিসেবে আমরা এই ক্ষেত্রে বস্তুর কথা যেহেতু বলছি, এখানে শুধুমাত্র বস্তুর কথা বলা হচ্ছে, মাধ্যমের কথা নয়, তাহলে বস্তুর ভরের পরিবর্তে লিখতে পারি বস্তুর ঘনত্ব ইন্টু বস্তুর আয়তন। বস্তুর ঘনত্ব আমরা একটু আগে লিখেছি রো, ধরে নিয়েছি, তাহলে বস্তুর ঘনত্ব ইন্টু আয়তন হিসেবে লিখতে পারি রো ইন্টু ভি ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি, এখানে সেটা লিখলাম ভি রো জি। ঘনত্ব সমান ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি। আবার আমরা আয়তনের পরিবর্তে, যেহেতু বস্তুটি গোলাকার বস্তু বলছি, তো তার আয়তন, গোলকের আয়তন যা, সেই হিসেবে লিখতে পারি ভি রো জি ইন্টু 4/3। আমরা আয়তনের পরিবর্তে কিন্তু লিখছি, তাহলে ভি আর থাকছে না এখানে, 4/3 পাই
আর কিউব, যেহেতু গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর কিউব, সেহেতু ভি এর পরিবর্তে, আয়তনের পরিবর্তে গোলকটির আয়তন লিখছি 4/3 পাই আর কিউব, আর সাথে থাকছে রো জি। তাহলে আমি টার্মটাকে একটু যদি সাজিয়ে লিখি, দাঁড়ায় 4/3 পাই আর কিউব রো জি। এটা আমরা পেলাম নিম্নমুখী যে বলটা, অভিকর্ষজ বলটা বস্তুটি অনুভব করবে একেবারে শুরুতে, সেটা পেলাম 4/3 পাই আর কিউব রো জি। এখন প্রান্তিক বেগ অর্জন করতে হলে তার উপর আরো দুটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়াশীল হবে বলেছি। একটা হচ্ছে সান্দ্রতাজনিত বল, আর একটা হচ্ছে প্লবতাজনিত বল। তো প্লবতা কোনো একটা বস্তুকে কোনো একটা তরল বা প্রবাহী পদার্থে নিমজ্জিত করতে চাইলে প্লবতা জনিত বলটি কিন্তু বস্তুর নিজস্ব বল নয়, এটা বরং মাধ্যম কর্তৃক বস্তুর উপর ঊর্ধ্বমুখী যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় প্লবতা বল। সেটা মাধ্যমের দ্বারা হয়, বস্তুর দ্বারা হয় না। এখানে মাধ্যমের ঘনত্ব আমরা যেহেতু সিগমা ধরেছি, তাহলে এক্ষেত্রে প্লবতাজনিত যে ঊর্ধ্বমুখী বল সেটা আমরা লিখতে পারবো 4/3 পাই আর কিউব সিগমা জি। কেন এটা লিখছি? কারণ বস্তুটি যতটুকু আয়তন দখল করবে বা যতটুকু যেহেতু তরলে নিমজ্জিত করছি, যতটুকু তরল অপসারণ করবে, ঠিক বস্তু দ্বারা যতটুকু ওজন হারাবে অতটুকুই তার উপর প্লবতা বল হিসেবে কাজ করবে। তো বস্তুটির আমরা একটু আগে দেখলাম যে ওজন হচ্ছে 4/3 পাই আর কিউব রো জি। তাহলে সে তার ওজনের সমপরিমাণের পানি কিন্তু বা তরল সেখান থেকে অপসারণ করবে, এবং সেই হিসেবেই তার উপর ঊর্ধ্বমুখী বল বা প্লবতাটা কাজ করবে। তো সেই হিসেবে প্লবতা যেহেতু মাধ্যমের একটা বাধা, আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব সিগমা জি, যেখানে সিগমা হচ্ছে মাধ্যমের ঘনত্ব। এটা গেল প্লবতাজনিত বল। আর সান্দ্রতাজনিত বল আমরা স্টোকসের সূত্র অনুসারে পেয়েছি। সান্দ্রতাজনিত বল, সেটাকে যদি শুধু এক ধরি 6 পাই আর ইটা ভি, যেহেতু বস্তুটি প্রান্তিক বেগে পড়ছে, সো এখানে তিনটি বল অ্যাক্টিভ হবে বলেছি। প্রথমেই বস্তুটি নিচের দিকে পড়ার ক্ষেত্রে অভিকর্ষজ বল ক্রিয়া করবে, পরে বস্তুটির উপর সান্দ্রতাজনিত বাধা এবং প্লবতাজনিত বাধা, এই দুটি বাধা বা এই দুটি বল ক্রিয়াশীল হলেই বস্তুটি তখন প্রান্তিক বেগে পড়তে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি যে প্রান্তিক বেগে পড়ার শর্ত হলো আমার নিম্নমুখী বল হচ্ছে এখানে শুধুমাত্র অভিকর্ষজ বল এফ জি সমান ঊর্ধ্বমুখী দুটি বল অর্থাৎ ইউ প্লাস এফ সান্দ্রতাজনিত বল এবং প্লবতাজনিত বল। আমরা এখন মানগুলো বসাই। মানগুলো যদি আমরা বসাতে চাই তাহলে আমরা দেখব আমাদের ইকুয়েশন ছিল এফ জি সমান ইউ প্লাস এফ, যেখানে এফ জি হচ্ছে বস্তুটির উপর অভিকর্ষজ বলের যে মানটা সেটা আমরা পেয়েছি 4/3 পাই আর কিউব রো জি, আর সমান সমান ইউ ধরেছিলাম প্লবতাজনিত বল, সেই প্লবতাজনিত বল হচ্ছে 4/3 পাই আর কিউব সিগমা জি, যেটা মাধ্যম বস্তুটির উপর বাধা প্রদান করছে, ঊর্ধ্বমুখী বাধার। এফ হচ্ছে সান্দ্রতাজনিত বল 6 পাই আর ইটা ভি। আমরা যেহেতু প্রান্তিক বেগ নির্ণয় করছি, তার মানে ভি এর মানটা বের করতে হবে। তো ভি এর টার্মটাকে এক পাশে রেখে বাকি জিনিসগুলো যদি অন্য পাশে নিয়ে যাই, তাহলে দাঁড়াবে 4/3 পাই আর কিউব, এখানে 4/3 পাই আর কিউব জি, পুরো টার্মটাই কিন্তু কমন থাকছে। আচ্ছা, আমরা লাইন বাই লাইনই করি। 4/3 পাই আর কিউব রো জি মাইনাস 4/3 পাই আর কিউব সিগমা জি 6 পাই আর ইটা ভি সমান পাচ্ছি 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা, এইটুকু আমরা পাচ্ছি। এখন আমরা যদি একটু কোঅর্ডিনেট করি, 6 পাই আর ইটা, এই পুরো টার্মটাকে যদি ওই পাশে নিয়ে যাই, ভি সমান থাকছে 4/3 পাই
আর কিউব জি ইন্টু রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই 6 পাই আর ইটা। এখন এখানে যদি মানগুলো আমার এখানে উপরে আর কিউব আছে, নিচে আর আছে 4/3, এখানে সাথে 6কে যদি হিসেব করি পাই পাই কাটাকাটি যায়, আলটিমেটলি ভি এর ইকুয়েশন আমরা যেটা পাবো সেটা দাঁড়াবে 2r² বাই 9 ইটা 2r² জি বাই 9 ইটা ইন্টু রো মাইনাস সিগমা। আমার প্রান্তিক বেগের সমীকরণ দাঁড়াবে আলটিমেটলি এটা। এই ইকুয়েশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, এবং প্রান্তিক বেগ জানতে হলে, প্রান্তিক বেগ নির্ণয় করতে হলে ম্যাথের জন্য প্রান্তিক বেগ, স্টোকসের সূত্র, এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রান্তিক বেগ থেকে ম্যাথ থাকেই। সো এই সূত্রটা আমাদের ভালো করে জানতে হবে। যদি কোথা থেকে টার্মগুলো এসছে সেটা জানতে পারি, সূত্রটা মনে না থাকলেও সমস্যা নেই, আমি এই সূত্রটা বের করে নিতে পারবো, কিন্তু আমাকে থিওরি জানতে হবে কোথা থেকে এই সূত্রটা এসছে। তাহলে প্রান্তিক বেগের সমীকরণ আমরা পাচ্ছি 2r² জি ইন্টু রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই 9 ইটা। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা দেখছি প্রান্তিক বেগ কি কি বিষয়ের উপর নির্ভর করছে। বস্তুর ব্যাসার্ধের উপর সরাসরি এটি নির্ভর করছে, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। প্রান্তিক বেগ বস্তুর ঘনত্ব এবং মাধ্যমের ঘনত্বের পার্থক্যের সমানুপাতিক। রো হচ্ছে বস্তুর ঘনত্ব, সিগমা হচ্ছে মাধ্যমের ঘনত্ব, তাদের যে পার্থক্য তার সমানুপাতিক। আবার প্রান্তিক বেগ সান্দ্রতাঙ্ক ইটা তার ব্যস্তানুপাতিক। তো প্রান্তিক বেগের এই ইকুয়েশনটা আমাদের প্রয়োজন আছে, স্টোকসের সূত্র আমাদের প্রয়োজন আছে, যেটা স্টোকসের সূত্র অনুসারে সান্দ্রতাজনিত বল 6 পাই আর ইটা ভি। তো এই সূত্রগুলো আশা করি তোমরা খুব ভালো করে মনে রাখবে। পরের টার্ম যেটা সান্দ্রতা, হচ্ছে প্রবাহী পদার্থের বেলায় সান্দ্রতা একটি বিশেষ ধর্ম, যেটা তরল এবং গ্যাস উভয় পদার্থেরই রয়েছে। আরেকটা বিশেষ ধর্ম রয়েছে পৃষ্ঠটান, তবে এই পৃষ্ঠটান শুধুমাত্র তরল পদার্থের একটি বিশেষ ধর্ম। পৃষ্ঠটান নিয়ে আমরা একটু আলোচনা করছি। পৃষ্ঠটান এটি শুধুমাত্র তরল পদার্থের একটা বিশেষ ধর্ম। প্রবাহী বলতে যদিও আমরা তরল এবং গ্যাসীয় দুটা পদার্থই বুঝি, বাট সান্দ্রতা তরল এবং গ্যাস উভয়ের ক্ষেত্রে কমন ধর্ম, বাট পৃষ্ঠটান শুধুমাত্র তরলের একটা বিশেষ ধর্ম। এখন পৃষ্ঠটান বলতে কি বুঝি, যে তরলের পৃষ্ঠ, কোনো একটা তরল যদি আমি কনসিডার করি যে একটা পাত্রে পানি আছে, এই তরল তার পৃষ্ঠটা সবসময় সর্বনিম্ন ক্ষেত্রফলে আসতে চায়, এবং পৃষ্ঠ বরাবর সবসময় একটা পর্দার মতো টান ফিল করে, সেই বিশেষ টানটাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। যেমন তুমি যদি কোনো একটা পানির ফোঁটা, কোনো একটা কল থেকে পানির ফোঁটা ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে পানির ফোঁটাগুলো গোলাকার হয়ে পড়ে, এবং যখন কোনো একটা সারফেসের উপর পড়ে সেটা কিন্তু গোল হয়েই পড়ে। তো একেবারে ছড়িয়ে ফ্ল্যাট হয়ে না পড়ে গোল হয়ে পড়ার কারণ কি? কারণ তরলের পৃষ্ঠটা সংকুচিত হতে চায় বলে এটা গোলাকার আকৃতি ধারণ করতে চায়, এবং কোনো একটা ক্ষেত্রফলের মধ্যে সর্বনিম্ন ক্ষেত্রফল কিন্তু গোলাকার আকৃতি। তরল পৃষ্ঠ সবচেয়ে কম ক্ষেত্রফলে আসতে চায়, এবং সেই সর্বনিম্ন ক্ষেত্রফলটা হচ্ছে গোলাকার আকৃতি। সো এই আকৃতিটা গোলাকার হয়। এখন পৃষ্ঠটান বলতে আসলে আমরা কি বুঝবো? যখন কোনো একটা তরল পদার্থ কোনো একটা পাত্রে থাকে, তার উপর দিয়ে কোনো পোকামাকড় হেঁটে যায়, বা পানিতে আমরা দেখি যখন কোনো পোকামাকড় হেঁটে যায় তখন মনে হয় যে কি কোনো একটা পর্দার উপর হেঁটে যাচ্ছে, এরকম মনে হয়। তো এই ব্যাপারগুলো কেন ঘটে? এই ব্যাপারগুলো ঘটার কারণ হলো তরলের যে মুক্ত পৃষ্ঠ সেটি সবসময় একটা ভেতরের দিকে টান অনুভব করে, টান হয়ে থাকে পর্দার মতো। এই বিশেষ টানটাকে আমরা বলছি পৃষ্ঠটান। কিন্তু সংজ্ঞাগতভাবে যদি আমরা বোঝাতে চাই তাহলে সেটা কি হবে, যে কোনো একটা তরলের পৃষ্ঠে আমি যদি একটা সরল রেখা, এটা একটা তরল পৃষ্ঠ ধরলাম, এই তরলের পৃষ্ঠে যদি একটা সরল রেখা কল্পনা করি, তাহলে এই রেখার উভয় পাশে, দুই পাশেই প্রতি একক দৈর্ঘ্যে, এই রেখার প্রতি একক দৈর্ঘ্যে উভয় পাশে রেখার সাথে লম্বভাবে, এই রেখা ধরেছি এইভাবে, তাহলে তার সাথে লম্বভাবে হচ্ছে এভাবে, উভয় পাশে রেখার সাথে লম্বভাবে
যে বল ক্রিয়া করে সেই বিশেষ বলটাকেই বলছি পৃষ্ঠটান। ঠিক আছে, যখন এই পাশে একটা বল ক্রিয়া করছে, আবার এই পাশেও একটা বল ক্রিয়া করছে এই রেখার সাথে লম্বভাবে, তো সেক্ষেত্রে আমার ব্যাপারটা হচ্ছে কি, যে এই তরলের পৃষ্ঠটা রয়েছে সেখানে একটা টান টান অবস্থা অনুভব হবে। ঠিক আছে, চারদিক থেকে যখন আমার বল প্রয়োগ হচ্ছে এই রেখার উভয় পাশে প্রত্যেক দৈর্ঘ্যে, তাহলে পৃষ্ঠ বরাবর একটা টান টান ভাব অনুভব হবে, সেই টানটাকেই বলছি আমরা পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান তাকে যদি আমরা টি দিয়ে ডিনোট করি, পৃষ্ঠটান হচ্ছে এই রেখার উভয় পাশে প্রতি একক দৈর্ঘ্যে যে বল অনুভব করছে, প্রতি একক দৈর্ঘ্যে এই রেখার দৈর্ঘ্যটা ধরলাম এল পরিমাণ, যে রেখাটা কল্পনা করছি তার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে সৃষ্ট বল বা অনুভূত বল হবে F/L পরিমাণ। এটা পৃষ্ঠটানের একেবারে সাধারণ যে সমীকরণ, সেটা আমরা তরল পদার্থে কোন ধরনের বস্তু নিমজ্জিত করতে চাচ্ছি বা ছেড়ে দিচ্ছি তার উপর ভিত্তি করে এই ইকুয়েশনটা ভ্যারি হতে পারে, বাট পৃষ্ঠটানের সাধারণ ইকুয়েশন হচ্ছে T = F/L। পৃষ্ঠটান যেহেতু একটি রাশি, এর একক রয়েছে, আমরা ইকুয়েশন অনুসারে একক পাচ্ছি নিউটন পার মিটার। নিউটন পার মিটার হচ্ছে পৃষ্ঠটানের একক। এখন পৃষ্ঠটান হওয়ার কারণে কি কি হয়? পৃষ্ঠটান হওয়ার কারণে বলছি তরল তল সংকুচিত হতে চায়। পৃষ্ঠটান হওয়ার কারণে আমি যদি তরল তলের ক্ষেত্রফল বাড়াতে চাই, যেহেতু পৃষ্ঠ বরাবর সে একটি টান অনুভব করছে, তাহলে সে চাইবে সেই ক্ষেত্রফলটাকে হ্রাস করতে পৃষ্ঠটানের কারণে। তো পৃষ্ঠটান বিষয়টা আরও বেশি ভালোভাবে বোঝা যায় ল্যাপ্লাসের যে আণবিক তত্ত্বের ধারণা বা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট রয়েছে, ছোট্ট ব্যাখ্যা রয়েছে, সেটা দিয়ে আরও ভালো বোঝা যায় ল্যাপ্লাসের আণবিক তত্ত্বের সাহায্যে পৃষ্ঠটানের ব্যাখ্যা এবং পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসের প্রত্যেকটা কন্টেন্টই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্টোকসের সূত্র, সেখান থেকে সান্দ্র বল এবং স্টোকসের সূত্র থেকে প্রান্তিক বেগের সমীকরণ, এই দুটি সমীকরণ তো খুবই গুরুত্বপূর্ণ। সাথে রয়েছে পৃষ্ঠটানের প্রাইমারি কনসেপ্ট বা ডেফিনেশন যেটা আমরা পেলাম, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। পৃষ্ঠটানের সংজ্ঞাটা আরেকবার আমি বলে দিই, যে কোনো তরলের পৃষ্ঠে যদি একটি সরলরেখা কল্পনা করা হয়, তাহলে ওই রেখার, এই সরল রেখার প্রতি একক দৈর্ঘ্যে এই রেখার লম্বভাবে উভয় পাশে যে বল অনুভব করে সেই বলটাকেই বলছি তার পৃষ্ঠটান। এবং পৃষ্ঠটানের কনসেপ্টটা আরেকটু বেশি ক্লিয়ার হবে আমরা আণবিক তত্ত্বের সাহায্যে যখন সেটাকে ব্যাখ্যা করব। আশা করছি নেক্সট ক্লাসে সেটা তোমাদের সামনে ডিসকাস করব। আজকের ক্লাস এতটুকু, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।